আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বিচ্ছেদ আপাত দৃষ্টিতে সাদামাটা একটা শব্দ, তবে মানুষের জীবনের তাৎপর্য প্রশ্নাতীত। সময়ের সাথে সাথে গুণোত্তর প্রকৃতিতে বাড়তে থাকা একটা সম্পর্কের গভীরতায় এক লহমায় ইতি টানতে পারে এই একটি মাত্র শব্দ, বিচ্ছেদ। তবে যদি একটা সম্পর্ক যার নামকরণ করার জন্য অভিধানে কোনো শব্দ তালিকাভুক্ত নেই, তারই সূত্রপাত যদি হয় বিচ্ছেদের মাধ্যমে, তবে কেমন হয়? না, অনেকেই হয়তো এর সাথে সহমত পোষণ করবেন না, বলবেন, হ্যাঁ, এ আবার হয় নাকি? বিচ্ছেদের মাধ্যমে সূচনা, নেহাতি পাগলের প্রলাপ। কিন্তু ইউনিভার্স, সে তো বসেই আছে সকল অ্যানোমালিগুলোকে রূপ দেওয়ার জন্য যুগ যুগ ধরে। আজ আপনাদের জন্য এমনই একটা ভালোবাসা থুড়ি বিচ্ছেদের গল্প। এই গল্পটা টিম গল্পতেই জব্দর জন্য খুব স্পেশাল, কারণ এই গল্পটা আমাদের পাঠিয়েছে আমাদের একজন লিসনার স্বর্ণাভ মণ্ডল। আপনিও যদি স্বর্ণাভর মতন আপনার জীবনের একটা গল্প আমাদের সকলের সাথে ভাগ করে নিতে চান, তাহলে ডেসক্রিপশানে কিংবা স্ক্রিনে ভেসে ওঠা মেল আইডিতে আপনার গল্পটা 8000 কিংবা তার অধিক শব্দের মধ্যে ডক্স ফরম্যাটে লিখে আমাদের পাঠাতে পারেন। তখন শুধু আপনার গল্পটা আর আপনার থাকবে না, ছড়িয়ে যাবে আমাদের সাথে সাথে হাজারো মানুষের মনে। যাই হোক, আর অধিক শব্দের অপচয় মনে হয় ইউনিভার্স সহ্য করবে না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, স্বর্ণাভ মণ্ডলের কলমে আমাদের গল্পগুলো। সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। ভালোবাসা বড় অদ্ভুত একটা জিনিস, তাই না? সে একেবারে নিঃশব্দে এসে বসে পড়ে মনের এক কোণে, ঠিক তখনই যখন তুমি মনে করবে সব কিছুই একেবারে ঠিকঠাক চলছে। আবার কখনো কখনো ভালোবাসা ঠিক যেন এক বৃষ্টি ভেজা সন্ধ্যের মতো হঠাৎ করেই নামে, আর তারপরে সব কিছু একটু একটু করে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তবুও সেই কুয়াশার মধ্যেই কোথাও একটা উষ্ণতা থাকে, থাকে একটা চেনা গন্ধ, একটা চেনা ছন্দ। সত্যিই তো, কখন যে কে কার হয়ে যায় আর কেনই বা হয়, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলে ধরা যায় না। হয়তো এই অনিশ্চয়তাতেই ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে রাখে। আচ্ছা, আপনাদের সাথেও এরকম হয়েছে যে একটা মানুষ, যাকে আমরা কখনো ঠিকভাবে জানতেও চাইনি, সেই একদিন হয়ে ওঠে আমাদের পৃথিবীর কেন্দ্র? নমস্কার, আমি অয়ন, আর এই গল্পটা আমার নিজের। যে কিভাবে জীবনের সমস্ত অগোছালো অপূর্ণ জিনিসের মাঝখানেও আমি খুঁজে পেয়েছিলাম একটুখানি নিখুঁত ভালোবাসা, যেটা সমাজের চোখে যতই নাইস অ্যান্ড সিম্পল মনে হলেও আমার কাছে সেটা ছিল যথেষ্ট আবেগী। না, আমার গল্পে কোনো সিনেমার মতো চমক নেই, না আছে কোনো 6 ফুটের চকচকে হিরো, বরং চরিত্রের কেন্দ্র বলতে ছিলাম আমি নিজেই। 21 বছরের একজন সাধারণ ছেলে, যার কিনা 12-এর আইএসসিতে জঘন্য একটা রেজাল্ট থাকার কারণে বঙ্গবাসী কলেজে বিকম নিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এসব নিয়ে এখন আর মন খারাপ করি না। ছোটবেলা থেকেই সবাইকে সন্তুষ্ট করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। এখন নিজেকে বুঝিয়ে ফেলেছি, সবাইকে খুশি রাখা আর আমাদের রাজ্যে চাকরি, দুটোর মধ্যে কোনোটাই সম্ভব না।
আমার চেহারা খুবই সাধারণ, 5 ফুট 8 ইঞ্চি, একটু চিকন মোটা গড়ন, ওই যাকে বলে টিপিক্যাল বাঙালি। চোখে চওড়া ফ্রেমের চশমা আর মুখে কিছু পুরনো ব্রণর দাগ, যা আমার গোল্ডেন ইয়ার্সের চিহ্ন হয়ে থেকে গেছে আমার সঙ্গেই। গায়ের রং বলতে গেলে বাদামি, যেটা কিনা কলকাতার এক একটা গরমকালের প্রমাণ দিয়ে রেখেছে। উফ, যা গরম পড়েছে বাবা। যাকে নিয়ে গল্প লিখবো ভাবছি, তাকে নিয়ে আলাদা করে বলার তেমন কিছুই নেই। আমার অ্যানি, অ্যানি মানে অনিন্দিতা, 4টে বছর। শুনতে সহজ লাগলেও আসলে কিন্তু অনেকটাই সময়। আর সেই 4 বছর যদি কাটে একটা মানুষের সঙ্গে স্কুলের দিনগুলোয়, যখন নিজের অস্তিত্বটাই ঠিক করে বোঝা হয়ে ওঠে না, তখন সেই সম্পর্কের ছাপটা যেন ছায়া হয়ে সঙ্গে থেকে যায় সারা জীবনের জন্য। আমাদের প্রেমটা শুরু হয়েছিল যখন আমরা ক্লাস 9-এ পড়ি। একেবারে কাঁচা বয়স, কাঁচা মন যাকে বলে। আমরা তখন কী বা বুঝতাম জীবন সম্পর্ক বা ভবিষ্যৎ সম্পর্কে। সে সময় মনে হতো হই আমার সব, ওর সাথে যদি না থাকতে পারি তাহলে জীবনে বেঁচে থেকে কি লাভ। কিন্তু এখন যখন বাস্তবের কাঠগড়ায় দাঁড়াই, তখন সব কিছুই কেমন যেন ছেলে মানুষই লাগে। দূরত্বে নাকি ভালোবাসা বাড়ে। দূর, এই কথাটা যারা বলেছিল না, তারা বোধহয় কোনোদিন লং ডিস্টেন্স রিলেশনশিপেই থাকেনি। তারা কোনো দিন আলাদা কলেজে, আলাদা স্বপ্ন নিয়ে আলাদা শহরে ছুটতে থাকা দুটো মানুষের আস্তে আস্তে শুকিয়ে যাওয়া ভালোবাসাটাকে দেখেইনি। আমাদের প্রেমটা হঠাৎ কোনো ঝড়ে ভাঙেনি, ধীরে ধীরে নিঃশব্দে মরে গিয়েছিল, একটা গাছের মতন, যেটায় কোনোদিন ঠিকভাবে কেউ জল দেয়নি। আমরা যখন কলেজে ভর্তি হলাম, তখন আমাদের মধ্যে আস্তে আস্তে দূরত্বটা চোখে পড়তে লাগলো। রোজ কোনো না কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। শেষমেশ যখন আমাদের ব্রেকআপ হলো, সেটা যেন কোনো সম্পর্কের শেষ নয়, বরং একটা দীর্ঘ সময় নিস্তব্ধতার পর সমাপ্তির ঘোষণা। তবুও মনে একটা শূন্যতা রয়ে গিয়েছিল। যদি একবার সে Attention all the passengers. We are now beginning to descend into Dehradun. Please return to your seats, fasten your seat belts and ensure all tray tables are... ইন্ডিগো এয়ারওয়েজের এয়ার হোস্টেসের ঘোষণাতে ঘোর কাটল অয়নের। বাকিটা এবার তাকে পরেই লিখতে হবে। ইদানিং কিছু বেঙ্গলি অডিও স্টোরি শোনার পর থেকে তার মাথায় গল্প লেখার ভূতটা চেপেছে। তাও নাকি আবার নিজের লেখা গল্প। সে তার ডায়েরি, পেন আর পাশে রাখা মিডনাইট লাইব্রেরি নামক বইটা বন্ধ করে ব্যাগের মধ্যে রেখে দিল। উইন্ডো সিটেই বসেছিল সে, তাই বাইরের দৃশ্যটা দেখার জন্য জানলার শিলটা একটু উপরের দিকে তুলে দিল, যাতে সবটা স্পষ্টভাবে দেখা যায়। ইন্ডিগোর ছোট্ট গোলাকৃতি জানলা, যেটা দিয়ে নিচে তাকাতেই সে দেখে আকাশের নিচে ধীরে ধীরে বদলে যাচ্ছে পৃথিবীর রূপ। সবুজ আর খয়েরি প্যাচগুলোর জায়গায় আসছে বাড়িঘর, রাস্তাঘাট আর ছোট ছোট শহরের রেখাগুলো। এই তার প্রথমবার প্লেনে ওঠা, তাই জীবনে যতই গোজামিল, যতই হতাশা থাকুক না কেন, এই মুহূর্তে মনটা যেন তার ছোটবেলার মতোই ফুরফুরে, একটা পুতুল খেলার দুনিয়ায় পা রাখার মতো। একরাশ উত্তেজনা ঘিরে আছে তার মন জুড়ে। দাদা, বাইরের দিকে তাকিয়ে না হেসে সিট বেল্টটা ঠিক করে পর। অয়নের বোন তার হাতে খোঁচা মেরে বলে উঠল। 18 বছরের তার বোন অঙ্কিতা, কিন্তু হাবভাবখানা যেন একেবারে সে অয়নের মা হয়ে গেছে, বা হয়তো হতেই বাধ্য হয়েছিল, কারণ তাদের আসল মা তখনও ব্যস্ত নিজের সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট করতে। এইটা চেক করাটা তার কাছে খুব একটা ম্যাটার অফ ইম্পর্টেন্স নয় যে তার ছেলেমেয়েরা ঠিকঠাক আছে কি না, যেন এত কাছে থেকেও সে আছে তার নিজেরই এক জগতে। অয়নের হঠাৎ করেই কিছু একটা গুলিয়ে গেল। সিট বেল্টটা কীভাবে বাঁধতে হয় বুঝে উঠতে পারছিল না,
কিন্তু যখন সেটা ক্লিক করে লেগে গেল, একটা অদ্ভুত শান্তি এলো তার মনে। ওই যে ছোট ছোট জয়ের মধ্যে একটা ফুরফুরে অনুভূতির মতন আর কি। প্রথমবার প্লেনে? পেছনের সিটে বসে থাকা এক বৃদ্ধা এক টুকরো মায়ের হাসি উপহার দিয়ে কথাটা বলে উঠলেন। পেছন ফিরে দেখতেই চোখে পড়ল তার চোখের কোণে থাকা ভাঁজগুলো, যেন মনে পড়িয়ে দিল তার মায়ের মা, অর্থাৎ তার দিদুনের কথা। তার আদরের প্রিয় দিদুন 3 বছর আগেই চলে গেছে তাদের একা ছেড়ে। অয়নের খুব মনে পড়ে তার কথা। আসলে হ্যাঁ। সে একটু লজ্জা পেয়েই মাথা নাড়ল। আমার প্রথম ফ্লাইটটার কথা এখনো মনে আছে জানো বাবা, কি ভয়টাই না পেয়েছিলাম। আর এখন 75 বছর বয়স হলো আমার। এই বয়সে কতবার যে উড়েছি এখন তো গুনতেই ভুলে গেছি, তাই এখন আর ভয় লাগে না। এই ছোট্ট একটা কথোপকথন যেন একটু ছায়া দিল অয়নের ভেতরের ঘূর্ণিপাককে। এবার নেমে আসছে প্লেন, সঙ্গে একটু একটু করে নেমে আসছে অয়নের চিন্তাও মাটির কাছাকাছি। শুনেছে যে ল্যান্ডিংয়ের সময় নাকি বেশ ঝাঁকিয়ে ওঠে ফ্লাইট, তাই সে তার সিটের পাশের আর্মরেস্টটা চেপে ধরে বসল। এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না তার জন্য। এক কথায় বলতে গেলে পুরো ব্যাপারটাই ছিল একরাশ বিশৃঙ্খলতার খিচুড়ি। খিচুড়ি শুরু হয়েছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। কলকাতার এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং গেট পেরোনো থেকে শুরু করে সিকিউরিটি অফিসারদের সঙ্গে তার ভাঙা হিন্দিতে গুলিয়ে যাওয়া কথাবার্তা, আর তার মধ্যে বিশ্বনাথ ওরফে বিশু কাকু, যিনি শুরু থেকেই সব কিছুর বিরুদ্ধে অভিযোগ করে চলেছেন। চেক ইন কাউন্টার থেকে শুরু করে কফির কাপের গন্ধ অবধি কিছুই যেন তার পছন্দ হচ্ছিল না। এই অয়ন, সিকিউরিটি চেকের লাইনে দাঁড়িয়ে হঠাৎ ডাক দিয়ে উঠলেন বিশু কাকু। ওই অফিসারটাকে গিয়ে একটু জিজ্ঞেস করতো এই সিগারেটের লাইটারটা নিতে দেবে কিনা। অয়ন জানতো যে সব জিনিস নিয়ে যাওয়া যাবে না, সবাই জানে। তবুও বিশু কাকুর সঙ্গে তর্ক করাটা যে দেওয়ালের সঙ্গে কথা বলার সমান, সেটা সে ভালোভাবেই জানতো। তাই অবতা ভদ্রভাবে এগিয়ে যেতে হলো গম্ভীর মুখ করে থাকা সিআইএসএফ অফিসারের দিকে। एक्सक्यूज मी सर, তার সাধ্য মতন হিন্দিতে বলল সে। क्या हम इस लाइटर को ले जा सकते हैं? ভদ্রলোক এমনভাবে তাকালেন যেন সে জিজ্ঞাসা করছে, স্যার, প্লেনে একটা ছোট দেখে বোমা নিয়ে ওঠা যাবে? बिल्कुल नहीं, दिखता नहीं क्या उधर क्या लिखा है? তিনি কথাটা বললেন কঠিন গলায়, আর একটা সাইনবোর্ডের দিকে আঙুল দেখিয়ে দিলেন, যেটায় পরিষ্কার করে লেখা নো লাইটার্স অর ইনফ্লেমেবল আইটেমস অ্যালাউড। অয়ন ফিরে এসে খবর দিল বিশু কাকুকে। তিনি চট করে গম্ভীর মুখে বললেন, এরা এসব নিয়ম বানিয়ে শুধু আমাদের হয়রানি করবে। যাচ্ছে তাই একেবারে, আমাদের সময় এত কিছুর বালাই ছিল না, যত সব। বিশু কাকুর এই অযৌক্তিক কথা শুনে নিজেকে অনেক কষ্টেই ঠান্ডা করেছিল অয়ন। উফ, এমন ভাব করছিল যেন ছোটবেলা থেকেই প্লেনে যাওয়া আসা করছেন উনি। তারও যে এই প্রথম ফ্লাইটে ওঠা, সেটা তার হাবভাব দেখে সত্যি কেউ টেরই পাবে না। পাশে দাঁড়িয়ে থাকা বিশু কাকুর ছেলে মানে অয়নের দাদা গণেশ হ্যাঁ বলে মাথা নেড়ে উঠল। সত্যি ওদের নাম শুনলেই অয়নের ভিতরে একরাশ ব্যঙ্গ হাসি জমে ওঠে। বিশ্বনাথ আর গণেশ, নাম যেন একেবারে দেবতার মতো, অথচ আচরণ দেবতা তো নয়, যেন দিব্যি বিরক্তির দেবদূত। ল্যান্ডিংটা হলো চমৎকার, যেমনটা সে ভেবেছিল তেমন কিছুই হলো না। প্লেন থামতেই গোটা কেবিন জুড়ে একসঙ্গে বাজতে লাগলো ফোন চালু হওয়ার চেনা রিংটোনগুলো। সবাই তাদের প্রিয় মানুষকে ফোন করে জানাতে লাগলো যে তারা পৌঁছে গেছে। তার চোখ পড়ে তার মায়ের দিকে। মা সঙ্গে সঙ্গে কাকে যেন একটা ফোন লাগালো, সম্ভবত তার কোনো বান্ধবীকে, যাতে এই বিমানযাত্রার কাহিনী চটজলদি তাকে জানিয়ে তাদের সামনে নিজেকে উঁচু দেখাতে পারে। অঙ্কিতাও ব্যস্ত তার নিজের ফোনে কাকে একটা টেক্সট করতে, আর অয়ন সে ছিল চুপচাপ বসে, আর বসে বসে ভাবছিল
এই সফরে সে এসেছেই বা কেন, আর কেনই বা এদের সাথেই, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও সে কোনো দিনই পারেনি তাদের মানসিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে। বিমান থেকে নামার পর তারা যখন এয়ারপোর্ট থেকে ভেতর দিকে এগোচ্ছিল, তখন অয়নের পকেট থেকে ফোনটা বের করে ফোন লাগালো শুভকে, তার কলেজের বন্ধু, যে গত বছরই হরিদ্বার ঘুরে গিয়েছিল। হ্যালো শুভ। হ্যাঁ ভাই বল, কোথায় তোরা? হ্যাঁ ভাই, আমরা পৌঁছে গেছি বুঝলি। একটু বল তো, এখান থেকে হরিদ্বার যাওয়ার জন্য সব থেকে ভালো মোড কি নিলে বেস্ট হবে? দেখ ভাই, যাওয়া তো অনেকভাবেই যায়, কিন্তু তোরা যেহেতু অনেকজন আছিস তাই বলছি একটা কাজ কর, একটা ট্রাভেলার বাস ভাড়া করে নে। আচ্ছা, ট্রাভেলার বাস? হ্যাঁ, আর শোন, ৩,৫০০-এর কমে আশা করা যায় বুঝলি তো, তাই ঠিকঠাকভাবে দামাদামি করে নিস। এমনি এখন অফ সিজন চলছে, আরও কমে পেয়ে যাবি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ রে। আমি কাকুকে বলে দেখি কি বলে। হ্যাঁ তাই কর, ঠকে যাবি না হলে কিন্তু। ঠিক আছে দোস্ত, এখন রাখছি বুঝলি, আমি পরে ফাঁকা হয়ে তোকে টেক্সট করছি। হ্যাঁ আরে ঠিক আছে ভাই, তুই ভালোভাবে ঘোর। আর ভালোভাবে ঘোরা, মনে মনেই হেসে উঠল অয়ন। সে কথাগুলো কাকুকে বলতেই উনি একটা বিরক্তির হাত নাড়লেন। আমি তো আগেই ব্যবস্থা করে নিয়েছি, হোটেল থেকেই পাঠাচ্ছে ওরা, সব সেটিং করা আগের থেকে, বুঝলে না? সে আর কিছু বলল না, কারণ সে জানতো কাকুর ব্যবস্থা মানেই একটা দুশ্চিন্তার নতুন অধ্যায়। এবং যথারীতি অয়নের সন্দেহ মিথ্যে প্রমাণিত হলো না। হোটেল থেকে পাঠানো গাড়ি বলতে বোঝানো হয়েছিল দুজন স্থানীয় ট্যাক্সি ড্রাইভারকে, যার সঙ্গে কাকু ২০ মিনিট ধরে দৌড়াদৌড়ি করে শেষমেশ ৪,৫০০ টাকায় ঠিক করেছে, যা শুভর বলার ট্রাভেলের চেয়েও অনেক বেশি। হরিদ্বারের পথটা সত্যি অপূর্ব ছিল। মানে মেঘলা আকাশ, উঁচু নিচু পাহাড়ি পথ, আর দূরে পাহাড়ের কোলে ঝিমিয়ে বসে থাকা ছোট ছোট ঘর বাড়ি। মাঝে মাঝে তার চোখে পড়ল কিছু পাহাড়ি জামা কাপড় পরে থাকা মহিলা পিঠে কাঠের বোঝা নিয়ে হেঁটে চলেছে। এক কথায় অত্যন্ত সুন্দর আর মনোরম এক দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের এক বিন্দুও অনুভব করছিল না অয়নের পরিবারের কেউই। কেউ অভিযোগ করছে গাড়িতে এসি না থাকা নিয়ে, কেউ আবার অভিযোগ করছে ড্রাইভারের পাহাড়ি পথ দিয়ে আস্তে আস্তে গাড়ি চালানো নিয়ে। অয়নের এসব অভ্যেস হয়ে গেছে। এরকমই তার বাড়ির লোক, তার বাড়ির সদস্যদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই। একেবারে মানে যেটাকে ইংলিশে বলে টিপিক্যাল নার্সিসিস্টিক। নিজেকে ছাড়া সবাইকে তুচ্ছ মনে করে ওরা। আর সব থেকে খারাপ ব্যাপার কি হলো, টাকা ছাড়া কোনো কিছুই তারা খুব একটা বোঝে না। এই জন্য বিশু কাকু যখন দেখে 9 জনের প্যাকেজ নিলে মাইট্রিপ সলিউশন নামক ওয়েবসাইট থেকে ডিসকাউন্ট দেখাচ্ছে, তখন রীতিমতো অয়নকে একেবারে জোর করেই নিয়ে এসেছে। কিন্তু সে আর কোনো প্রতিবাদ করেনি। হাজার হলেও প্রথমবার প্লেনে চড়ার অনুভূতিটা যে কেমন হয় তা সে নিজেও একবার উপভোগ করতে চেয়েছিল। শেষমেশ সাত প্যাচ না ভেবে ফোনটা বের করে নিজের মতন চুপচাপ হেডফোনটা কানে গুঁজে নিল। ব্লুটুথের ওপারে বেজে উঠল অরিজিৎ সিংয়ের মিঠে সুর, আর চোখে ধরা পড়ল প্রকৃতির এক অন্যরকম চলচ্চিত্র। সত্যিই এবার সে বুঝল যে তার মতন ভেঙে পড়া মানুষদের সবসময় অরিজিৎ সিংয়ের গানই এত পছন্দ হয় কেন। অয়নের তার শহর বিরাটিকে ছেড়ে বেরিয়ে আসার পর থেকেই মনে হচ্ছিল যেন সে একটু একটু করে নিজেকে খুঁজে পাচ্ছে। ট্যাক্সি ড্রাইভারটি হঠাৎ কথা বলতে লাগলো। অয়নি তার পাশে ছিল, তাই একটু তার সঙ্গে কথাবার্তায় সঙ্গ দিল সে। ড্রাইভার তার পরিচয় দেয় রাজেশ নামে, মাঝবয়সী, মুখে মিষ্টি হাসি আর চোখে একরাশ অভিজ্ঞতা। তার হেডফোন থাকা সত্ত্বেও ড্রাইভারটি বুঝে গেল যে অয়ন তার কথা মন দিয়েই শুনছে। আর তারপর দুজনে মিলে শুরু করলো গল্প। পথঘাট, পাহাড়, নদী, আশ্রম, আরও আধ্যাত্মিক ইতিহাসের টুকরো টুকরো কথা।
অয়নেরও বেশ ভালোই লাগছিল। যেখানে পরিবারের কারোর জন্যই তার কাছে সময় নেই, সেখানে অন্তত এক অচেনা মাঝবয়সী ভদ্রলোক তাকে নিজের মনে করে গল্প শোনাচ্ছিল। সত্যি বেশ ভালো লাগছিল তার। ভাইয়া, একটু আচ্ছা হোটেল মধ্যে লে যাইয়েগা, ঠিক আছে? কাকু টুকরো টুকরো ভাঙা হিন্দিতে বলে উঠল কথাটা। होटल गंगा हेरिटेज साहब, बहुत अच्छा होटल আছে। ড্রাইভারটা বলল গর্বের সঙ্গে, যেন তাদের ওখানে নিয়ে যেতে পারলেই বেশ মোটা টাকার কমিশন পাবে সে। एकदम हर की पौड़ी के सामने साहब। ও আচ্ছা আচ্ছা, তো ওখানেই লেকে চলিয়ে। কাকুও সায় দিল। অয়নদের পারিবারিক ব্যবসার কারণে সত্যি বলতে টাকা পয়সা নিয়ে কোনোদিনই তাদের পরিবারে কাউকেই খুব একটা কম্প্রোমাইজ করতে হয়নি। হরিদ্বার শহরটা যত কাছে আসছিল, রাস্তা তত সরু হতে লাগছিল, আর গাড়ির ভিড় ততটাই বেড়ে যাচ্ছিল। কিন্তু তার মধ্যে যেন বাতাসে একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিল অয়ন। এক ধরনের স্পন্দন, যেন অদৃশ্য কোনো শক্তি নিঃশব্দে চারপাশে মিশে যাচ্ছে। অয়ন নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করে না, তবুও এই শহরটা এ যেন ঠিক ধ্যানমগ্নভাবে শ্বাস ফেলার জায়গা বানিয়ে দিচ্ছিল তার জন্য। তাদের গন্তব্য হোটেলে তারা পৌঁছে গেল। হারকিপোর ঘাটের একদম সামনে হোটেল গঙ্গা হেরিটেজ, 7 তলা একটা বিল্ডিং। বাইরের ডিজাইন দেখেই বোঝা যায় আধুনিক কাঠামোর গায়ে জোর করে পুরনো হাভেলির সাজ করা হয়েছে। যাই হোক, লবিতে ঢুকতেই অয়নের চোখে পড়ল চারিদিকে বাঙালি পরিবার। কেউ ঠাকুর দর্শন প্ল্যান নিয়ে উত্তেজনায় ফিসফিস করছে, আবার কেউ তো সরাসরি চেঁচামেচি করে চলেছে। চেক ইন একেবারে যুদ্ধক্ষেত্রের মতন চলছিল। এত ভিড়ের মধ্যে রিসেপশনিস্ট সবাইকে ঠিকভাবে শুনতেও পারছিল না। বিশু কাকু একেবারে রণক্ষেত্রের কমান্ডারের মতন জেদ ধরেছেন। সে নাকি সকালে নেমেই গঙ্গা স্নান করবে। কি যাতা বলুন তো, রিসেপশনিস্টের ছেলেটা রীতিমতো ঘেমে গিয়ে শেষে কোনো রকমে তাদের জন্য কাছাকাছির ঘর জোগাড় করলো, সেটাও নাকি আবার 4 তলায়। প্লিজ লিফটে 4 জনের বেশি উঠবেন না। রিসেপশনিস্ট অনুনয়ের সুরে বাংলায় বলল। হরিদ্বারের লোকেরা বাংলা বোঝে, এটা অয়ন আসার সময় লক্ষ্য করেছে। যখন সে দেখল হরিদ্বারের বেশিরভাগ দোকানের নাম হিন্দি, ইংলিশ আর বাংলায় লেখা। প্রথম দফায় লিফটে উঠলেন বিশু কাকু, কাকিমা আর তাদের 2 ছেলে মেয়ে। দ্বিতীয় দফায় উঠলেন অয়নের মা আর বোন, সঙ্গে দলের আরেক জোড়া দম্পতি। আর সে দাঁড়িয়ে রইল একা, পরে লিফটের জন্য অপেক্ষা করতে করতে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো একটা পরিবার। মাথায় টাক পড়া কড়া মুখের একজন ভদ্রলোক, সঙ্গে একজন মাঝবয়সী লাল কাপড় শাড়ি আর স্মৃতিতে সিঁদুর পরা ভদ্র মহিলা। আর একটু দূরেই অন্যমনস্ক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, অয়নের বয়সী হবে, গোল চশমা, চোখে চাহনি একটু নরম, আর মুখে হালকা একটা অস্থিরতার ছাপ। লিফটটা আসতেই তারা 4 জনে একসঙ্গে ঢুকে পড়ল লিফটার মধ্যে। ভিতরে টান টান করছে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা লিফটের ভিতর একপাশে দাঁড়িয়ে সে ভাবল যে কিছু বলা যায় কি না। হাজার হলেও দেখে বাঙালি পরিবারই মনে হচ্ছে। অবশেষে হালকা গলায় জিজ্ঞাসা করে উঠল অয়ন, আপনারা কি কলকাতা থেকে আসছেন? ভদ্রলোক একটু চুপচাপ তার দিকে তাকিয়ে তারপর একটু কড়া গলায় বললেন, না, আমরা আসছি বোলপুর শান্তিনিকেতন থেকে। ভদ্রলোকের স্বরটা এমনই ছিল যেন সুরের মাধ্যমেই বোঝাতে চাইছিল যে কথাটা এখানেই শেষ হয়ে যাক। অয়ন মাথা নেড়ে চুপ করে থাকলো। তবে তার আগে মেয়েটার চোখে একবার হঠাৎ চোখ পড়ল তার। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে চশমার ফ্রেমটা একটু ঠিক করতে লাগলো অস্থিরভাবে। অয়ন আর ওই পরিবার একই ফ্লোরে নেমে গেল। সে কিছুক্ষণ তাদের হেঁটে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার মধ্যে কি যেন একটা ছিল, অদ্ভুত এক কৌতূহল জাগানো কিছু। তবে নিজেকেই বলল সে, এত ভাবিস না, এটা স্রেফ কাকতালীয় আগ্রহ। এত দূরে এসে বাঙালি দেখলে বাঙালির এরকম একটু হয়। তো
তাছাড়া কিরকম যেন একটা উদ্গট লোক নাই। মা আর বোনের সঙ্গে যে ঘরটা অয়নকে দেওয়া হয়েছিল তা বেশ যথেষ্ট বড় ছিল। দুটো ডবল বেড আর একটা ছোট ব্যালকনি, যেখান থেকে নিচের ব্যস্ত রাস্তা দেখা যাচ্ছিল। ফ্রেশ হয়ে নেওয়ার পরই সবাই মিলে কাছের মন্দিরে যাওয়ার প্ল্যান করলো, কিন্তু অয়ন মাথা ব্যথার অজুহাত দিয়ে এড়িয়ে গেল। আসলে সত্যি ছিল এই যে কাকুর ধারাবাহিক ধর্ম আর রীতিনীতি বিষয়ক বক্তৃতা আর এক মুহূর্ত সহ্য করার মতন অবস্থায় ছিল না সে। তাছাড়া মন্দিরে মানুষের ভিড় দেখতে খুব একটা ইচ্ছুক নয় সে। অবশ্য সেটা নিয়ে তার বাড়ির লোকও জানতো, তাই কথা না বাড়িয়ে তারা নিজেদের মতন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। ওদের বেরিয়ে যেতেই অয়ন প্লেনে পড়বে বলে যেই বইটা সযত্নে অনলাইন থেকে কিনেছিল সেটাকে বের করলো। দ্য মিডনাইট লাইব্রেরি, লেখক ম্যাট হেইগ। প্যারালাল ইউনিভার্স, বিকল্প পথ আর সিদ্ধান্তের যে গভীরতা তা যেন অয়নের নিজের জীবনটার সঙ্গেই কোথাও মিলে যাচ্ছিল। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে গুগল পে করে কিনেছিল বইটা। বইটা হাতে নিয়ে সে তার ভাবনায় হারিয়ে গেল। কি হতো যদি তার বাবা না মারা যেত, যদি তার মা তার প্রতি একটু যত্ন রাখত, যদি সে স্কুলে একটু বেশি মন দিত, তাহলে কি হতো? তাহলে কি সে খুশি হতো, নাকি তখনও কোনো বাহানা খুঁজে নিত তার মনটা খারাপ রাখার জন্য? অয়ন কোনো উত্তর খুঁজে পেল না। ঘরটা একটু পরে যেন দম বন্ধ করার মতন লাগতে লাগলো অয়নের কাছে। সে ঠিক করলো হোটেলটা একটু ঘুরে দেখবে। এলিভেটরে উঠতে গিয়ে রুফটপের একটা সাইনবোর্ড চোখে পড়ল তার। ভাবলো সেখানে গিয়েই হয়তো একটু শান্তিতে বইটা পড়া যাবে। ছাদে পৌঁছে সে দেখে পুরো জায়গাটাই ফাঁকা, শুধু একজন বসে আছে একটা বেঞ্চে, একটা মেয়ে। এই সেই লিফটের মেয়েটা না? হ্যাঁ, সেই মেয়েটাই। পিছনে ফিরে সেই বইটা পড়ছে। অয়ন থেমে দাঁড়ালো একটু। সে বিরক্ত করতে চায় না তাকে, কিন্তু কৌতূহলটাও থামানো যাচ্ছিল না। তার মানে সে অনেক দিন যাবৎ এসেছে, আর অয়নের মতনই তারও নিলিবিলি জায়গা পছন্দ। ধীরে ধীরে এগিয়ে যেতে অয়নের চোখে পড়ল তার হাতের বইটার দিকে। বেগুনি রঙের কভার, অনেকটা তার বইয়ের মতনই। আরও কাছে যেতেই সে দেখল সেটার কিছুই না, বরং তার বইটাই, দ্য মিডনাইট লাইব্রেরি। মনটা ধক করে উঠল অয়নের। এটা কিভাবে সম্ভব? অয়নের গলা শুকিয়ে আসলো হঠাৎ করে। আচমকাই সে তার গলা খাঁকড়িয়ে উঠল। মেয়েটা চমকে ফিরে তাকালো। তার মুখেও অয়নের মতোই দু একটা ব্রণর দাগ, গায়ের রং গোলাপি আবছা, যেন সন্ধ্যার আলোর মাখামাখি হয়ে যাচ্ছে সারা গাল জুড়ে। প্রচলিত ধারণায় ওকে ঠিক সুন্দরী বলা চলে না, কিন্তু গোলফ্রেমের চশমার আড়ালে থাকা ওর চোখ দুটোতে কি যেন একটা অদ্ভুত টান ধরে রেখেছিল। সরি প্লিজ ডোন্ট মাইন্ড, অয়ন বলে উঠল তার বইটা দিয়ে। আসলে দেখলাম আমরা দুজনে একই বই পড়ছি, তাই মানে ওই আর কি। সে একটু অবাক হয়েই অয়নের বইটার দিকে তাকালো, তারপর রিফ্লেকশন অ্যাকশনে নিজের বইটার দিকে। মুখের দিকে তাকাতে বোঝা গেল তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি খেলে গেছে। তো তোমার কোন পেজ চলছে এখন? তার নরম কিন্তু স্পষ্ট কণ্ঠস্বরে সে বলল কথাটা। আমার মানে আমি তো সবে ফার্স্ট পেজ। নির্লজ্জের মতন হাসতে হাসতে বলে উঠল অয়ন। আমি অ্যাকচুয়ালি খুব একটা বইটই পড়ি না, পাহাড়ে ঘুরতে আসবো বলে এই বইটা কিনেছিলাম। ও, ঘুম দেখানোর জন্য বুঝি? আরে না, আমি ভাবলাম যদি এই বাহানায় পড়ার হ্যাবিটটা স্টার্ট করা যায় তাহলে বেশ হয়। অয়নের কথাটা শুনে সে মুচকি হেসে উঠল আর মুখের সামনের চুলগুলো সরাতে সরাতে বলল, বেশ, তবে এই বইটাই কেন? এনি স্পেসিফিক রিজন? না, তেমন কিছু না, ওই অ্যামাজনের ট্রেন্ডিং পেজে দেখাচ্ছিল, তাই ভাবলাম লেটস গিভ ইট আ ট্রাই। নাইস, সেম হিয়ার। আর সেখান থেকেই শুরু হলো দুজনের মধ্যে অদ্ভুত অথচ আপন আলোয় ভরা কথোপকথন। গঙ্গার পবিত্র জলে যখন সন্ধ্যার রোদের সোনালি ছায়া পড়ছিল, তখন দুই অচেনা মানুষ দুজনেই নিজের নিজের একাকিত্বে ডুবে একটা বইয়ের পাতায় খুঁজে পাচ্ছিল এক গভীর সংযোগ।
আমি না আগে কোনোদিন নভেল টভেল তেমন কিছু পড়িনি, একদম ফার্স্ট টাইমার। অয়ন বলল, আর ধীরে ধীরে বেঞ্চের উল্টো প্রান্তে থাকা মেয়েটার পাশে এসে বসলো। আমিও খুব একটা বই পড়ি না, তবে কিছু কিছু ফেমাস বইগুলো ঠিক কিনে ফেলি। মেয়েটা বলল, বইটা আলতো করে বন্ধ করে রাখলো, আঙুলটা পাতা দুটির মাঝে রেখে ঠিক বুকমার্ক করে রাখলো। আসলে বই কেনা আর পড়ার মধ্যে অনেক পার্থক্য। অয়ন তার কথা চুপচাপ করে শুনতে লাগলো। মেয়েটার কথাগুলো যেন তার না, স্বয়ং অয়নের নিজেরই কথা। সে নিজের ঘোর কাটিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি অয়ন মণ্ডল, আমার বাড়ি দমদমে। মেয়েটা একবার তার দিকে তাকিয়ে তারপর যেন একটু ভেবে বলে উঠল, আমার নাম অঙ্গনা ঘোষ, নাইস টু মিট ইউ। নামটা তার চেহারার সঙ্গে খাপ না খেলেও শুনতে বেশ মিষ্টিই লাগলো তার গলায়। অয়নের মুখে একটু হাসি চলে এলো। অঙ্গনা, রিয়েলি? সে হেসে উঠল আবার, যেন একটু মন খুলেই হাসল সে, যেন আকাশের গাঢ় নীলচে মেঘের মাঝে আলো ফেটে বেরোলো। আমার নামটা বুঝি ভালো লাগলো না তোমার? না না, অ্যাকচুয়ালি নামটা প্রথমবার শুনলাম, তাই আর কি। আর সত্যি বলতে নামটা শুনতে কোনো বাংলা সাহিত্যের গল্পের চরিত্রের মতো লাগছে, তাই জাস্ট একটু রিয়্যাক্ট করে ফেলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড। বুঝলাম, কিন্তু তোমার নামটা কিন্তু বেশ কমন, এতটাই যে আমার ক্লাসের 5 জনের নাম অয়ন ছিল। সে মুচকি হেসে বলল, চোখ দুটো যেন এক বন্ধুত্বের মজায় টলমল করছে দুজনের। তোমার বাবা মা কি তোমার নাম অ্যারাবিকের অয়ন হিসাবে রেখেছিলেন নাকি সংস্কৃতের? সংস্কৃতের অয়ন, যার মানে হলো পথ, যেটা হয়তো আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। বাবা, তুমি তো দেখছি বেশ দার্শনিক। কবিতা টবিতা লেখা হয় বুঝি? আর কবিতা, কমার্সের ছাত্র হয়ে সারাদিন ওই ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট এই করতে করতেই কেটে যায়। ওয়াও, অ্যাট লিস্ট তুমি তাও প্র্যাকটিক্যাল কোনো কিছু নিয়ে পড়াশোনা করছো। কেন, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি ইতিহাস নিয়ে অনার্স করছি বিশ্বভারতী থেকে। বাবা হিস্ট্রি টিচার, তাই এক প্রকার জোর করে। বিশ্বভারতীতে মানে শান্তিনিকেতন? অয়ন তাকে শেষ না করতে দিয়েই অবাক দৃষ্টিতে জিজ্ঞাসা করলো, যদিও সে জানতো তারা বোলপুরে থাকে। হ্যাঁ, আমি এখন 3rd সেমিস্টারে। সত্যি মাঝে মাঝে ভাবি আমি আদৌ কি করছি নিজের জীবনের সাথে। বুঝতে পারছি। আমিও পাশাপাশি সিএটির জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ বঙ্গবাসী থেকে বিকমের ডিগ্রি দিয়ে আমার ওয়ান্টস তো দূরের কথা, নিডসও পূরণ হবে না। আর তাছাড়া শুধু ব্যাচেলার্স করে থাকলে আজকের দিনে যথেষ্ট না। কার জন্য যথেষ্ট না? অয়ন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, সবার জন্য। আমার মা, কাকু, সোসাইটি আর সেই সব মহাজাগতিক শক্তিদেরও, যারা ঠিক করে রেখেছে আইআইএম বা XLRI থেকে বিয়ে না করতে পারলে আমি হয়তো সারা জীবন অ্যাভারেজই থেকে যাব। মহাজাগতিক শক্তিদেরও আমার জন্য একই প্ল্যান। আমার বাবার মতে অসাধারণ হও, না হলে মরে যাও। এভারেজদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। প্রীতি ইনসেনসিটিভ, ইউ নো। অয়ন লক্ষ্য করলো যে অঙ্গনার বাবা কথাটা বলার মধ্যে একটা আলাদা রকমের ভার ছিল, ঠিক যেমনটা তার গলায় ঝরে পড়ে মাঝে মাঝে যখন সে নিজের পরিবারের কথা বলে কাউকে। তুমি কি তোমার ফ্যামিলির সঙ্গেই এসেছো? অয়ন জিজ্ঞাসা করলো, যদিও উত্তরের অপেক্ষা করার তেমন প্রয়োজন ছিল না। দুর্ভাগ্যবশত হ্যাঁ। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলল। আমার বাবা বোলপুরের সেন্ট স্টিফেন স্কুলের শিক্ষক। আইসিএসসি পরীক্ষা শেষ হয়েছে সদ্য, তাই আমাদের নিয়ে ঘুরতে আসা তার। আর
বাই দ্য ওয়ে, তুমি? সেম, ফ্যামিলি ট্রিপ। অয়ন বলল, তবে এই বিষয়ে বিস্তারিত বলার ইচ্ছে করছিল না সেইভাবে। সত্যি বলতে গেলে একটা ছাড়ের প্যাকেজের জন্যই যে তাকে প্রায় এক কথায় জোর করে টেনে আনা হয়েছে, সেটা হয়তো প্রথম কথোপকথনে খুব একটা কমফোর্টেবল হবে না তার জন্য বলা। তবে জানো, প্রথমবার ফ্লাইটে চড়েছি, সেটা বেশ এক্সাইটিং ছিল। বাহ, তো কেমন ছিল তোমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স? ভয়ঙ্কর আর দারুণ, দুটো একসঙ্গে। এক কথায় বলতে গেলে যেন জীবনের মতো। আর সেই মুহূর্তে যেন এক অদ্ভুত সংযোগ তৈরি হলো, যে তারা একে অপরের মনের ভাব পড়তে পারছে চোখের ভাষায়। ঠিক তাই। অয়ন মাথা নেড়ে বলল। তার মনে হতে লাগলো যে হালকা হালকা করে বাতাসটা কেমন যেন বদলে যাচ্ছে। তারপর তারা কথা বলতে লাগলো অনেকক্ষণ, যতক্ষণ না আকাশে তারা ফুটে উঠল ততক্ষণ। নিজেদের জীবনের টুকরো টুকরো গল্প ভাগ করে নিল একে অপরের সঙ্গে, সেই সব অংশ যেগুলো নিরাপদ, যেগুলো আড়ালে লুকিয়ে থাকে, না বলা কষ্ট। কথাবার্তায় অয়ন জানতে পারল অঙ্গনা গান গায়, নিজের লেখা গানও নাকি আছে তার খানিকটা, আবার সেও নাকি তার মতোই বৃষ্টি ভালোবাসে। শুধুমাত্র পরিবারের প্রসঙ্গটুকু তারা এড়িয়ে গেল, যেন চুপি চুপি একটা বোঝাপড়া হয়ে গেছিল দুজনের মধ্যে, যে সবটা বলা এখনই হয়তো ঠিক হবে না। এবার আমাকে যেতে হবে, মা বাপির মন্দির থেকে ফেরার সময় হয়ে এসেছে। শেষমেশ অঙ্গনা ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওয়েল, আমাকেও। অয়ন বইটা বন্ধ করতে লাগলো। তবে সত্যি বলতে তাদের দুজনের মধ্যে কারোরই মন ছিল না চলে যাওয়ার। আবার দেখা হবে হয়তো। হয়তো রোজ ভোরের দিকে এখান থেকে সানরাইজ দেখা যায়, তখন আমি আসি এখানে। বেশ, তো তাহলে আমিও আসবো কাল ভোরের দিকে। অয়ন বলল, চেষ্টা করলো যতটা স্বাভাবিক সুরে থাকার, যদিও হার্টবিট খানিকটা বেশি জোরেই চলছিল। একসাথে লিফট পর্যন্ত হেঁটে চলল দুজনে। চারপাশে এক ধরনের স্বস্তিদায়ক নিস্তব্ধতা ঘিরেছিল, যেন কিছু বলার প্রয়োজনই নেই, তবুও সব কিছু বলা হয়ে যাচ্ছে। লিফট যখন ফ্লোরে এসে নামলো, তারা একে অপরের শুধু একটা ছোট গুড নাইট বলেই বিদায় জানালো। কিন্তু অঙ্গনার চলে যাওয়ার পরেও তার উপস্থিতি যেন হালকা কোনো গন্ধের মতো ভেসে রইল অয়নের কাছে। কি অদ্ভুত মিল একে অপরের সাথে তাদের। ঘরে ফিরে সে দেখলো কেউ নেই, মা বোন সবাই তখনও বাইরে। বিছানায় গা এলিয়ে দিল অয়ন, উপরের দেওয়ালের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সে নিজের মাথায় এতক্ষণের পুরো কথোপকথনটা বারবার করে রিপ্লে করছে। অঙ্গনার মধ্যে যেন একটা অদ্ভুত চেনা ভাব ছিল, যেন কোনো স্বপ্নে শোনা একটা সুর, যা জেগে ওঠার পর আর পুরোপুরি মনে পড়ছে না অয়নের। সেদিন রাতে অনেক দিন পর ঘুমটা এলো ভালোভাবে অয়নের চোখে। না এলো স্বপ্নের কোনো অতীতের আফসোস, না ভবিষ্যতের চিন্তা। শুধু এলো এক মেয়ের ছবি, গোল ফ্রেমে চশমা, আর এক এমন হাসি যা অয়নের জীবনের নেমে আসা অন্ধকার কালো নিকষ আকাশকেও আলোকিত করতে পারে। পরের দিন সকালে অন্য দিনের তুলনায় অনেক আগেই ঘুম ভাঙল অয়নের। মনে হচ্ছিল কখন অঙ্গনার সঙ্গে আবার দেখা হবে তার। মা আর অঙ্কিতা তখনও ঘুমোচ্ছে। মন্দির থেকে ফিরে ওরাও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ওদের ডিস্টার্ব না করে চুপচাপ তৈরি হয়ে হাতে সেই দ্য মিডনাইট লাইব্রেরিটা চেপে রওনা দিল সেই রুফটপের দিকে। ছাদে গিয়ে সে দেখে ভোরের হালকা রোদে চারপাশটা স্নিগ্ধ হয়ে আছে। এখানে কুয়াশা পড়ে না, তাই অঙ্গনাকে খুঁজতে খুব একটা অসুবিধা হলো না। শহরের ঘুম ভাঙা দৃশ্যের দিকে তাকিয়ে অঙ্গনা ততক্ষণে সেখানে উপস্থিত ছিল। তার গায়ে একরঙা বেগুনি টপ আর জ্যাকেট আর ট্র্যাক প্যান্ট, যার ওর গায়ের রঙের সঙ্গে মিলে এক আলাদা আলোর সৃষ্টি করেছিল। অয়ন নিচু গলায় তার পাশে এসে বসল, যাতে হঠাৎ করে সে চমকে না ওঠে।
গুড মর্নিং। সে ঘুরে তাকালো আর মুখে ফুটে উঠল সেই চেনা হাসি। গুড মর্নিং অয়ন। বেঞ্চটা ভোরের আলোয় আগের দিনের চেয়ে ছোট মনে হচ্ছিল, যেন প্রকৃতিও তাদের দুজনকে আরও কাছে এনে দিচ্ছে আস্তে আস্তে। আমি ভাবিনি যে তুমি সত্যিই আসবে, ভেবেছিলাম হয়তো ফর্মালিটি দেখিয়ে বলেছিলে। সে তার হাতের ডায়েরিটা বন্ধ করতে করতে বলল, এইটা কালকের সেই দ্য মিডনাইট লাইব্রেরি নয়, এটা ছিল একটা পুরনো স্ক্রিবল নোটবুক, অনেক ব্যবহারে কভারের দাগ পড়ে গেছে। এটা কি তোমার পার্সোনাল ডায়েরি? একটু ইতস্তত করে খাতাটা অয়নের দিকে বাড়িয়ে দিল সে। না, ঠিক পার্সোনাল ডায়েরি নয়, তবে আমার ছাইপাশ লেখার বই, গানের লাইন, কিছু কবিতা, কিছু এলোমেলো শব্দ, এই আর কি। অয়ন খাতাটা খুব যত্ন করে খুলতে লাগলো। পাতাগুলোতে এক প্রকারের ঝকঝকে হাতের লেখা, শব্দগুলো যেন এক একটা অনুভূতির নদী হয়ে বয়ে যাচ্ছে। প্রথম পেজটায় একটা কবিতা চোখে পড়ল তার, নীরবতার প্রতিধ্বনি। আকাশের অসীম নীলে চেয়ে থাকি একা, হৃদয়ের সুর মিলায় স্বপ্নের সাথে দেখা। মাটির প্রদীপ আমি, জ্বলি নিভি বারবার, অন্তরে লুকোনো আলো, বাইরে ছড়ায় আধার। বিরহের ব্যথা নিয়ে ভাসি আমি দিগন্তরে, প্রকৃতির রূপ খুঁজি আপন অস্তিত্বের ভিতরে। ফুলেরা কানে কানে যেন কথা বলে আমায়, জীবনের অর্থ খুঁজি আমি সেই মৃদু গুঞ্জরণায়। তোমারই আলোয় আমি দেখি এই বিশ্ব চরাচর, তোমারই প্রেমে জাগে মোর অন্তরের সুর। অসীমের মাঝে আমি সীমার বাঁধনে বাঁধা, তবুও আমার গানে নিত্য নতুন ছন্দ সাধা। ওয়াও, অসাধারণ অঙ্গনা, কি সুন্দর লেখো গো তুমি। অঙ্গনার গাল লাল হয়ে ওঠে, সে তার দিকে না তাকিয়েই বলল, থ্যাংক ইউ। তুমিও কি লেখালেখি করো? অয়ন মাথা নেড়ে একটু লজ্জা পেয়েই বলল, না, তোমার মতন না, মাঝে মাঝে শুধু ওই কিছু এলোমেলো ভাবনা কিংবা থটস অর কোটস জাতীয় কিছু আর কি। ও, ইনস্টাগ্রাম পোয়েট বুঝি? আরে না না, আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। তাই? আমিও করি না। আসলে র্যান্ডম থটস লিখি, আর ইদানিং চেষ্টা করছি নিজের প্রথম ভালোবাসাকে নিয়ে একটা গল্প লিখব। তোমার মতন তো এত ট্যালেন্টেড না, তাই দেখি কতটা কি লিখতে পারি। ও কাম অন, তুমিও না? মেয়েটি অয়নের কাঁধে একটু স্পর্শ করে বলে উঠল। এই প্রথম অঙ্গনার স্পর্শ পেল অয়ন, আর সে বুঝল অঙ্গনার হাতটা বাকি মানুষের তুলনায় একটু বেশি নরম। সারা সকালটা তাদের একসঙ্গেই কেটে গেল। দুজনেরই দুজনের সঙ্গে অদ্ভুত লাগছিল। তাকে সবে সবে চিনেছে, অথচ মনে হচ্ছে যেন অনেক বছর ধরে চেনে তারা একে অপরকে। নতুন পরিচয়ে যেটুকু অস্বস্তি থাকে তার লেশমাত্র ছিল না, আর ছিল কেবল একটা মন ভালো করা বন্ধুত্ব। ঘড়িতে তখন সকাল 9টা। অঙ্গনার ফোনে একটা মেসেজ এলো। সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আমার মা বাপিরা আজকেও বেরোবে, হয়তো ঋষিকেশের ওইদিকে যাবে আজকে, তারা এখনই যাবে, তাই নিচেই ডাকছে। তো তুমি যাবে না ওদের সঙ্গে? আমি আসলে এইসব ধার্মিক জায়গায় যেতে খুব একটা পছন্দ করি না, আর আমার বাবা সে শুধু মন্দির প্রাঙ্গণে থাকতে পছন্দ করে, তাই আমি আজ হোটেলেই থাকবো। আমিও, মানে আমারও ঠিক ভালো লাগে না এই ধরনের জিনিস। নির্বাক চাহনিতে যেন একটা অদৃশ্য বোঝাপড়া গড়ে উঠল দুজনের মাঝে। আরও একটা মিল, তাই না? তাহলে বিকেলে আবার এখানেই দেখা হোক। ডান, সি ইউ দেন। সারা দিনটা অয়নের একরকম ক্লান্তিকর পারিবারিক কর্মসূচির ভিড়েই কেটে গেল। বিশু কাকু ঠিক করে রেখেছিল হরিদ্বারের যত মন্দির আছে সব একদিনেই ঘুরে নেবে তারা। তাই কোনো রকমে বিকেল পর্যন্ত তাদের সাথে ঘুরে আবার ঘরের চাবি নিয়ে একা একা চলে আসে সে রুমে ফিরে।
তারা একেবারে সন্ধেবেলার গঙ্গা আরতি দেখেই ফিরবে। অয়ন রুমে ফিরে জামা কাপড় বদলে সিধে চলে গেল রুফটপের দিকে। আকাশটা ছিল কোমল আর গোলাপি ছায়ায় রাঙা, কিন্তু অঙ্গনা তখনও আসেনি। অয়ন ফোন বার করে হোয়াটসঅ্যাপ খুলেই বসে রইল। কলেজের গ্রুপের সবার আলতু ফালতু আড্ডাগুলো সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো সে, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। হ্যাঁ, অঙ্গনার কাছে। কোথায় সে? সে কি ভুলে গেল তাকে, নাকি ইচ্ছে করেই আসছে না? 20 মিনিট কেটে যায় এসব ভাবতে ভাবতে। মনে হতে লাগলো ও হয়তো আর আসবে না। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে নিচে নামতেই যাবে, তখন সে শুনতে পায় নিজের কোথাও থেকে ভেসে আসছিল সেই চিরচেনা বাংলা লোকসঙ্গীতটা। আকুল এক প্রতীক্ষার আশার গন্ধমাখা কণ্ঠস্বর। অয়নের খুব চেনা সেই স্বর। হ্যাঁ, এটা অঙ্গনারই গলা। আর কিছু না ভেবেই দৌড়ে চলে গেল লিফট পর্যন্ত। তারপর নিচে নেমে দাঁড়ালো ঘরের সামনে, যেটাকে সে আন্দাজে অঙ্গনার ঘর ভেবেছিল। দরজার কাছে কান আনতেই ভিতর থেকে ওর গলার স্বর এবার আরও স্পষ্ট শোনা গেল, পরিচ্ছন্ন, নিখুঁত আর আবেগে ভরা। যেন সেই সুর তাকে জড়িয়ে ধরেছে একটা নরম চাদরের মতো, যেখানে সব অস্থিরতা হারিয়ে যায়। অয়ন ভাবতে লাগলো যে এভাবে ওকে ডাকাটা কি ঠিক হবে? যদি ওর বাবা মা দরজাটা খোলে, যদি ও দেখিও না চেনার ভান করে ওর বাবা মায়ের সামনে। হঠাৎ ঠিক তার মনে পড়ল আজ তো তারা ঋষিকেশে গেছে, আর ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। তাই সে সাহস করে ধীরে দরজাটায় ঠকঠক করে একবার নক করলো। গানটা হঠাৎ করেই থেমে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে পায়ের শব্দ। অঙ্গনা, আমি অয়ন। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। অয়ন দাঁড়িয়ে, চোখে মুখে তার অবাক ভাব। অয়ন, তুমি তুমি এখানে কি করে? তুমি ছাদে এলে না যে? অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পেটে ক্র্যাম্প হচ্ছিল, তাই যেতে পারিনি। আই এম রিয়েলি সরি। এই বাবা, না না, ঠিকই করেছো। আসলে ছাদ থেকে তোমার গান শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে যদি একটু ভালো করে শোনা যায়। তো এখন কেমন আছে শরীর? না না, এখন ঠিক আছে একটু। তোমার গলা সত্যি অসম্ভব সুন্দর, মানে আমি তো পুরো হারিয়ে গিয়েছিলাম তোমার সুরে। আবার সেই লালচে আভা ছড়িয়ে পড়ল অঙ্গনার গালে, লাজুক একটা হাসি। থ্যাংক ইউ। আমি আসলে এমন করে কারোর সামনে গান করতে পারি না, তাই যখন একা একা থাকি তখনই একটু গানের রেওয়াজটা করি। ওয়েল, তাহলে তো আমি ভীষণ লাকি বলতেই হবে। আমি একটু ভেতরে আসতে পারি? সে জানে না কেন সে বলল কথাটা। সে এটাও জানে না যে আদেও এইভাবে অচেনা কারোর রুমে যাওয়াটা ঠিক হবে কিনা, বিশেষ করে যখন তার বাবা মাও বাইরে। অঙ্গনা করিডোরের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, তোমার বাড়ির লোক কিছু বলবে না? ওরা একেবারে আরতি দেখে ফিরবে। ফিরতে ফিরতে ওই ধরো আরো ঘন্টাখানেক সময় লাগতে পারে। দরজাটা খোলা রেখে দিতে পারো। আমি শুধু একটু তোমার গান শুনতে চাই। আর তুমি তো ছাদে গান করবে না, তাই ভাবলাম, মানে তোমার যদি কমফোর্টেবল না লাগে তাহলে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অঙ্গনা অবশেষে বলল, না না, এসো। ঘরটা অয়নের ঘরের মতোই, কিন্তু কি এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়েছিল সেখানে। আমি বাবাকে একটা ফোন করে নিই, বুঝলে? দেখি ওদের আসতে কতক্ষণ লাগবে। বলে অঙ্গনা ফোনটা তুলে নিল। অয়ন ডেস্কের পাশে রাখা চেয়ারটায় গিয়ে বসলো। অঙ্গনার ফোনের আলাপ খুব ছোটই ছিল, বেশিরভাগ সময় শুধু শুনছিল আর মাঝে মাঝে হ্যাঁ, ও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে উত্তর দিচ্ছিল। ফোনটা নামিয়ে রাখতেই ওর মুখে একটা আলো ফুটে উঠল। ওদের এখনো আসতে 2 ঘন্টা।
একেবারে বাইরে খেয়েই আসবে। তাহলে তো আর কোনো চিন্তা নেই। ঠিক ঠিক। অঙ্গনাও হেসে ফেলল, খোলামেলা নিঃসংকোচ এক হাসি। ঘরের চাপা অস্বস্তিটা যেন নিমেষেই উবে গেল। তুমি সত্যি সত্যি আমার গান শুনতে এসেছো? 100 বার। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না আমার উপরে? না না, আমি সেটা বলিনি। আচ্ছা বেশ, তবে অঙ্গনা বিছানার ধারে এসে বসে চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তারপর শুরু করলো সেই গান। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে। ঘরটা ভরে উঠল অঙ্গনার মিষ্টি সুরে। প্রতিটা শব্দে ছিল ভালোবাসা, প্রতিটা টানে ছিল একটা গভীর আত্ম আহ্বান। অয়ন চোখ বন্ধ করে মন দিয়ে শুনে যাচ্ছিল, যেন সেই সুরের ঢেউয়ে তাকে ভাসিয়ে নিয়ে চলেছে কোথাও দূরে, কোনো অজানা অনুভবের গভীরে। গানটা শেষ হওয়ার পর চোখ খুলল অয়ন। অঙ্গনা তখন তার দিকেই তাকিয়ে, চোখে এক অপার্থিব শীতলতা। কেমন ছিল? Just amazing. I have never heard something as beautiful as this. সত্যি অসাধারণ গেয়েছো অঙ্গনা। অঙ্গনার চোখে হঠাৎ একটা বদল, তার চোখে জল, যেন এমন কিছু চিনে ফেলল যার কথা অয়ন নিজেও জানত না ঠিকঠাক। কোনো কথা না বলেই বিছানার পাশের ফাঁকা জায়গাটায় আলতো করে হাত দিল। অয়ন চেয়ারের দিক থেকে উঠে গিয়ে ওর পাশে বসল। দুজনের কাঁধ প্রায় ছুঁয়েই ছিল। একটা সত্যি কথা বলবে? অঙ্কনা আস্তে আস্তে বলে উঠল। গলাটার স্বর যেন বাতাসে মিশে যাচ্ছিল আলতোভাবে। এমন একটা কথা যেটা তুমি কখনো কাউকে বলনি, যা তুমি এক অপরিচিত ব্যক্তিকে বলে নিজের হৃদয়ের বোঝা থেকে ফেলে দিতে চাও। অয়ন এক প্রকার একটু থমকেই গেল। সে ভাবতে লাগলো যে সে কতটা নিজের ভালনারেবিলিটিসগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবে। আর একটু ভেবে নিয়ে সে বলল, আমি আমার মাকে ভালোবাসি না। আমার বাবা কোভিডে মারা যান, আর বাবা মারা যাওয়ার আগেই মায়ের একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল। আমি কোনো দিন বাবাকে খুশি দেখতে পারিনি জানো। সব সময় মানুষটা কেমন যেন নিজেকে আলাদা করে দুমড়ে মুচড়ে রেখে দিত সবার থেকে। সবাই বলে সে নাকি করোনাতে মারা গেছে, কিন্তু আমি জানি আসলে সে আর বাঁচতেই চায়নি। কোভিডের অজুহাতে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। শেষবারের মতন তার বডিটাও দেখতে পাইনি জানো। মুখে আগুন তো দূরের কথা। অঙ্গনা চমকে উঠল না, স্থির যেমন বসেছিল তেমন বসেই রইল। তার চোখে কোনো প্রশ্ন নেই, বরং একরকম বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল সে, আর নন জাজমেন্টাল হয়ে শুধু শুনতে লাগলো। আমার বাবাও মায়ের গায়ে হাত তোলে রোজ। এমন ভাবে মারে, এমন এমন জায়গায় মারে যে বাইরের কেউ কোনোদিন বুঝতে না পারে। গায়ের ওপরে কোনো চিহ্ন রাখে না কোথাও। উনি নিজেকে সবার সামনে আমাদের পাড়ার ভীষণ সম্মানীয় মানুষ হিসেবে দেখায়। হাজার হলো একজন শিক্ষক, তাই না? কেউ বিশ্বাসও করবে না যদি আমি এইসব কথা তাদের বলি। সারাটা জীবন একটা চাকরের মতোই দেখেছি মাকে। কতবার বলেছি যে চলো এখান থেকে, কতদিন এভাবে সহ্য করবে, কিন্তু না, পারলাম না মাকে বোঝাতে। বাড়িটা আমার জন্যে এক প্রকারের নরকের চেয়ে কম না, কারণ বাবার যখন মাকে মেরে মন ভরে না, তখন। অঙ্গনার চোখের জল দেখে অয়ন তার হাত চেপে ধরল। অয়ন তার ইশারায় বুঝিয়ে দিয়েছিল যে আর কিছু বলতে হবে না। আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে দিল তার উষ্ণ নরম হাতে। তার গাল বেয়ে এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়তে লাগলো।
না ভেবেই তার হাত বাড়িয়ে তা মুছে দিল সেটা। অয়নের স্পর্শে তার মুখে থেমে রইল হাতটা, নরমভাবে তার গাল ছুঁয়ে থাকলো। অঙ্কনা চোখ বুজে নিয়ে সেই স্পর্শে নিজেকে এলিয়ে দিল। চোখ খুলে সে তাতে এক অদ্ভুত স্বচ্ছতার কি অনুভূতি করে পেল। আমরা এত কিছু একে অপরকে বলতে পারছি? আদৌ কি এত গভীর বন্ধন অনুভব করা যায় একজন অপরিচিতের সঙ্গে এত কম সময়ের মধ্যে? হয়তো আমরা আগে কোথাও খুব পরিচিত ছিলাম একে অপরের। প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টের কথা বলছো? হ্যাঁ, হয়তো প্রতিটা জগতে, প্রতিটা জীবনে আমরা একে অপরকে খুঁজে পাই কোনো না কোনোভাবে, আবার বারবার। এইভাবেই দুজনে পাশাপাশি বসে থেকে কথা বলতে থাকলো কিছুক্ষণ। প্রতিটা কথায় মনে হচ্ছিল যে তাদের ভিতরের প্রাচীরগুলো ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। অঙ্গনার মধ্যে একটা এমন কিছু ছিল যেটা অয়নকে বুঝিয়ে দিচ্ছিল যে এখনো অনেক কষ্ট লুকিয়ে অঙ্গনার জীবনে, কিন্তু সে তাকে জোর করলো না সেগুলো বলতে। তুমি কি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? হঠাৎ করেই সে অয়নের দিকে ঘুরে প্রশ্ন করল। আগে করতাম না। ওর চোখের দিকে তাকিয়েই বলল, ওর ভঙ্গিতেই, কিন্তু এখন করি। তাদের মাঝের হাওয়াটা যেন বিদ্যুতের মতো কেঁপে উঠছিল আস্তে আস্তে, অব্যক্ত অনুভবে, পরিপূর্ণভাবে। এক মুহূর্তের জন্য অঙ্গনার চোখ অয়নের ঠোঁটের দিকে গিয়ে পড়ল, তারপর আবার তার দৃষ্টির সঙ্গে আটকে গেল। অয়ন ধীরে ধীরে এড়িয়ে গেল, যেন অঙ্গনা চাইলে সরে যেতে পারত, কিন্তু সে সরল না। সে তার মতনই জানান দিল নিঃশব্দেই। দুজনের ঠোঁট একত্রিত হলো স্নিগ্ধ দ্বিধাপূর্ণ এক চুমুতে। তারপর সেই চুমু গাঢ় হলো, যেন অজানা লক্ষ্যকে পাড়ি দিচ্ছে দুজনেই। তার হাত চলে গেল অয়নের চুলের ভেতর, আর ওর হাত থেমে গেল অঙ্গনার কোমরের কাছটাতে। ততক্ষণে বাইরের পৃথিবীর যেন আর কোনো অস্তিত্বই নেই। সেই মুহূর্তটা ছিল সব, এই মেয়ে, এই অনুভব, যেন বছরের পর বছর ঘুরে অবশেষে তাদের ঠিকানায় ফিরে পেয়েছে। হঠাৎ করেই একটা ডোরবেলের শব্দে মায়াজাল ভেঙে দিল এক ধাক্কায়। দুজনে এক প্রকার লাফিয়ে গিয়ে আলাদা হয়ে গেল। বুক ধড়ফড় করতে লাগলো দুজনেরই। কান পেতে শুনতেই তারা বুঝল এটা ওদের ঘরের ডোরবেলের শব্দ না, পাশের রুম থেকে আওয়াজটা আসছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হালকা আলতোভাবে হাসতে লাগলো, যেটাকে বলে হালকা নার্ভাসের হাসি, যেন একটা ভারী ঢেউ এসে ভেঙে দিয়ে গেল। কিন্তু হাসির পরেই সেই মুহূর্তে তারা দুজনে উপলব্ধি করল বাস্তবের কঠিন সত্যটাকে। আমরা কি ঠিক করছি? অয়ন প্রশ্ন করল, দুজনের মাঝের শূন্যতায় হাত নাড়িয়ে। আই ডোন্ট নো। ও শান্ত গলায় বলল, শুধু এটুকু জানি যে আমরা একটা অজানা জায়গায় চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য, যেখানে ব্যাখ্যা নেই আমাদের দুজনের কাছে, শুধু অনুভব আছে আর না বলা এক বারণ আছে। ঠিক, কিন্তু কিন্তু অঙ্গনা, আমি যে কাল চলে যাব মথুরাতে, তারপর ওখান থেকে কলকাতা। আর আমিও কাল ফিরে যাব শান্তিনিকেতন। অঙ্গনার গলায় যেন এক ধরনের মেঘ জমে আসছিল ধীরে ধীরে। চুপচাপ শুয়ে রইল দুজন কিছুক্ষণ। বাস্তবতা যেন ধীরে ধীরে তাদের চারপাশে ঘনিয়ে আসছে। দুজন সম্পূর্ণ আলাদা শহরের মানুষ, জীবনযাপনের জটিলতা আর মানসিক ভারাক্রান্ত নিয়ে হরিদ্বারের এক হোটেলে হঠাৎ দেখা, যেন কোনো উপন্যাসের কাহিনীর মতো, যেটা বাস্তবে হয় না, শুধু রূপকথাতেই সম্ভব। তোমার নাম্বারটা দেবে? যোগাযোগে থাকবো, দেখা যাক কি হয়। অঙ্গনা উঠে বসে পড়ল। আমি মনে করি না
এটা করা ঠিক হবে আমাদের। ও আস্তে গলায় বলল। কেন? প্রশ্ন করল অয়ন, বুকের মধ্যে জমে থাকা আশার সঙ্গে হতাশার একটা অদ্ভুত মিশ্রণ নিয়ে। কারণ আমি আগেও এই পথে হেঁটেছি। লং ডিস্টেন্স আসলেই হয় না অয়ন। শুরুতে সুন্দর ঝকঝকে লাগলেও শেষে এক বিচ্ছিরি কষ্ট নিয়ে দুজনের বিচ্ছেদ হবেই। আর আমি চাই না এরকমটা এই সম্পর্কের সাথে হোক। তাহলে এটাই শেষ? আমরা তাহলে দুজন ভান করব যে কিছুই ছিল না আমাদের মধ্যে? না, আমরা স্বীকার করব এটা হয়েছিল, এটা সত্যি ছিল, সুন্দর ছিল, বাস্তব ছিল, আর বাকিটা নিয়তির উপর ছেড়ে দেবো। নিয়তি? অয়ন পুনরাবৃত্তি করলো তার কাছে। শব্দটা ঠোঁটে এসে যেন বড্ড চাপা লাগছিল তার। আমি বিশ্বাস করি যদি আমাদের আবার দেখা হবার থাকে তবে সেটা হবেই। অয়নকে বলতে চেয়েছিল যে তারা পারবে যদি একটু চেষ্টা করে। বলতে চেয়েছিল এমন কিছু অনুভব জীবনে বারবার আসে না, কিন্তু ভিতরে কোথাও সে জানতো যে অঙ্গনার ভয়টা সত্যি। 4 বছরের মধুর সম্পর্ক যদি তার ভেঙে যেতে পারে অনিন্দিতার সঙ্গে, তাহলে এটা তো নিছক মাত্র 2 দিনের আলাপ। অয়ন আর অঙ্গনা দুজনেই ভাঙা মানুষ। আগের সম্পর্কের কাঁটা এখনোই হৃদয়ে বেঁধে আছে দুজনেরই পরিবার তাদের শিখিয়েছে ভালোবাসা মানেই শর্ত, মানেই কষ্ট। তাই সে বুঝে গেল যে এটাই ঠিক হবে তাদের দুজনের জন্য। তাহলে কাল শেষ দেখা আমাদের, তাই তো? অয়ন জিজ্ঞাসা করলো, ওর হাতের উপর বুড়ো আঙুল ঘোরাতে ঘোরাতে। না, বরং বলবো যে আবার দেখা হবে। ওর ঠোঁটে এক বিষণ্ণ হাসি খেলে গেল। আর যদি এটা সত্যি হয় তাহলে ইউনিভার্স নিজেই পথ তৈরি করে দেবে আমাদের জন্য। আর যদি নাও হয় তাহলেও দুজনের স্মৃতি তো সারা জীবন থাকবেই দুজনের কাছে, তাই না? বলো। ঠিক, আবার দেখা হবে, তাই নাকি? অয়ন ফিসফিসিয়ে বলে উঠল। অঙ্গনাকে আরেকবার জড়িয়ে ধরল সে। ওর ঠোঁটের স্বাদ, ত্বকের গন্ধ, গায়ের উষ্ণতা সবটা স্মৃতির পাতায় বন্দি করে রাখতে চাইল সে আরেকবারের জন্য। সেই রাতটায় ওর ঘর থেকে বেরিয়ে আসার পর হালকা লাগছিল যে সে তার ব্যথাগুলো ওর সামনে মেলে ধরতে পেরেছিল, আর ভারী লাগছিল কারণ সে জানত কালকের সকাল নিয়ে আসবে সেই বিদায়, যার জন্য অয়ন প্রস্তুত ছিল না। হরিদ্বারের শেষ সকালটা অদ্ভুতভাবে উজ্জ্বল ছিল। গঙ্গার জলে সূর্যের আলো ঝিকিমিকি করছিল, যেন কিছুই বদলায়নি। কিন্তু অয়নের ভেতরটা বদলে গিয়েছিল। মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ করেই আরও জীবন্ত, রঙগুলো আরও উজ্জ্বল, শব্দগুলো আরও স্পষ্ট। মনে হচ্ছিল অঙ্গনা যেন তার অনুভবের দুনিয়াটাকেই নতুন করে জাগিয়ে তুলেছে। মা আর অঙ্কিতা ব্যস্ত ছিল ব্যাগ গোছানোয়। তুই ঠিক আছিস তো? কেমন যেন অন্যরকম লাগছে তোকে আজ। অঙ্কিতা অয়নের দিকে তাকিয়ে বলল। সে অবাক ভাব দেখালো, যদিও ভেতরে ভেতরে সে জানতো যে সে অবশ্যই বদলে গেছে। সে ভালোবেসে ফেলেছে মাত্র 3 দিনে এমন একজনকে যাকে হয়তো আর কোনোদিনও সে দেখতে পাবে না। মথুরার উদ্দেশ্যে হরিদ্বার স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল অয়নদের, আর অঙ্গনা এবং তার পরিবারের কথা ছিল হরিদ্বার হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আসানসোল নেমে ওখান থেকে বোলপুর যাওয়ার। দুজনেই আগেই ঠিক করে নিয়েছিল শেষবারের মতো দেখা করবে তারা স্টেশনে, একটা পাবলিক জায়গা যেখানে কাউকে সন্দেহ না করেই বিদায় জানানো যাবে। হোটেল থেকে 15 মিনিটের পথ হরিদ্বার স্টেশন। টোটোতে বসে যেতে যেতে মনে হচ্ছিল যেন কোনো যন্ত্রণার রাস্তা পেরিয়ে যাচ্ছে সে।
বিশু কাকু সারাটা পথ হোটেলের বিল নিয়ে বকাবকি করতে লাগলো। সুস্মিতা কাকিমা চিন্তায় পড়ে রইলেন যে ট্রেন সময় মতো ধরতে পারবে কিনা, আর তাদের ছেলেমেয়েরা জানলার সিট কে পাবে তা নিয়ে ঝগড়া করতে ব্যস্ত থাকলো। কিন্তু অয়ন শুধু চুপচাপ বাইরের রাস্তা দেখছিল, হরিদ্বারের শেষ দৃশ্যপট। এই শহর যে তার জীবনের গতিপথ হঠাৎ করে এমনভাবে পাল্টে দিল যে সে তার স্বপ্নেও ভাবতে পারেনি। স্টেশনে পৌঁছানোর পরই অয়ন বুঝল যে জায়গাটা জীবন্ত। কেউ চা বিক্রি করছে, কেউ ঝালমুড়ি, কেউ আবার হাতে ধরিয়ে দিচ্ছে খবরের কাগজ বা বোতলবন্দি জল। ইলেকট্রনিক বোর্ডে হিন্দি ইংরেজি মিলিয়ে ট্রেনের নাম ওঠানামা করছে। তাদের ট্রেন দেরাদুন কোটা এক্সপ্রেস প্ল্যাটফর্ম 3 থেকে ছাড়বে 40 মিনিট পর। অঙ্কনার ট্রেন হরিদ্বার হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, তার 10 মিনিট আগে ছাড়বে প্ল্যাটফর্ম 2 থেকে। অয়ন তার মাকে বলল, তোমরা একটু এখানে দাঁড়াও, বুঝলে, আমি একটু এগিয়ে গিয়ে কটা চিপসের প্যাকেট কিনে আনি। আর সেই অজুহাতে পরিবার থেকে একটু আলাদা হয়ে গেল সে। তার বুকের মধ্যেটা যেন কেমন করছিল। কোথায় আছে সে? সেই চেনা মুখটাকে খুঁজছিল ভিড়ের মধ্যে। হঠাৎ দেখা পেল তার একটা পিলারের পাশে দাঁড়িয়ে, সাদা কুর্তি আর নীল জিন্স পরা, চশমার কাছে স্টেশনের আলো প্রতিফলিত হচ্ছে। যেন চারপাশের কোলাহলে ওর বড্ড একা একা লাগছিল। এক ধরনের নির্ভরতা খুঁজছিল যেন তার চোখ। দুজনের চোখ ঠিক একই সময় মিলল, আর ঠিক তখনই ওর মুখে একরাশ সূর্যোদয়ের মতো হাসি ফুটে উঠল। অয়ন ভিড় ঠেলে ওর দিকে এগিয়ে গেল। কারোর ধাক্কা লাগলো কিনা, কে কি বললো, কিছুই কানে এলো না তার তখন। হাই, উত্তর দিল অঙ্গনা। হ্যালো। ওর কণ্ঠ মাইক থেকে ভেসে আসা ঘোষণায় মুছে যাচ্ছিল। On platform number 2, passengers are requested to stand behind the yellow line. Train number 1412 हरिद्वार हावड़ा सुपरफास्ट एक्सप्रेस जल्दी ही प्लेटफॉर्म नंबर 2 पर आ रहे हैं। यात्रियों से তারা দুজনে দাঁড়িয়ে রইল একে অপরের মুখোমুখি। মাঝখানে মাত্র 1 ফুটের ফাঁক, অথচ মনে হচ্ছে যে তাতে সমস্ত দুনিয়া ঢুকে যাচ্ছে এক এক করে। ভালো হলো যে আমাদের দেখা হলো। অঙ্গনা হঠাৎ ব্যাগে হাত ঢুকিয়ে কিছু খুঁজতে খুঁজতে বলে উঠল, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য একটা জিনিস ছিল। সে বের করলো দ্য মিডনাইট লাইব্রেরি, ওর নিজের বইটা। অয়নের দিকে বাড়িয়ে দিল সেটাকে। ভেতরে তোমার জন্য একটা কিছু লেখা আছে, বলল লাজুক গলায়। গলার কাছটায় একটা লালচে আভা ছড়িয়ে পড়েছিল যেন। ট্রেনে উঠে তারপরেই পড়বে, কেমন? সে মাথা নেড়ে বইটা ব্যাগে ভরে ফেললো যত্ন করে। ইচ্ছা করছিল আমিও তোমায় কিছু লিখে দিই, যদি আর কখনো দেখা না হয়। অঙ্গনা তার চোখের দিকে তাকালো। চোখ দুটো হালকা হালকা ছলছল করছিল আলোয়। এটাই তো আসল কথা, তাই না? যদি আমাদের দেখা হওয়ার কথা থাকে তবে সেটা হবে। কিন্তু এই হোটেল, এই শহর, এই সময় সবই তো একদম আনপ্ল্যান ছিল, তাই না? তাও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, ভালোবেসে ফেলেছি বোধহয় একে অপরকে। এটা যদি সত্যি হয় তবে ফের দেখা হবে। আই বিলিভ ইন দ্য ইউনিভার্স। কিন্তু ধরো যদি ইউনিভার্সের একটু সাহায্যের দরকার হয়? ইউনিভার্স কোটি কোটি বছর ধরে পারফেক্টলি সামলে আসছে সব। আমাদের ছোট্ট প্রেম কাহিনী নিয়ে ওর খুব একটা অসুবিধা হবে না। প্রেম কাহিনী? অন্তত সে মেনে নিল শেষমেশ যে এটাও এক রকমের ভালোবাসা। প্ল্যাটফর্ম নাম্বার 2, ট্রেন নাম্বার 1411। অঙ্গনা পেছন ফিরে ট্রেনের দিকে তাকালো, চোখে একটা অস্থিরতা। আমায় যেতে হবে এবার, সে বলল ধীরে ধীরে। ঘোষণার শব্দ শেষ হতে না হতেই অঙ্গনার মুখে এক মুহূর্তের চাঞ্চল্যতা ঘিরে ধরল। কাঁধের উপর দিয়ে পেছনে তাকালো। নিশ্চয়ই ওর বাবা কোথাও খুঁজছে। এইটা নাও। অয়ন বলে তার নিজের মিডনাইট লাইব্রেরি বইটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার দিক থেকে
একটা ছোট্ট স্মৃতি। নাও। সেই বুকের কাছে বইটা টেনে নিল, যেন একখণ্ড সময়কে আঁকড়ে ধরেছে নিজের কাছে। এইভাবেই শেষবারের মতো দুজন দুজনের চোখের দিকে তাকালো। গুড বাই অয়ন, বলল সে। এমনভাবে উচ্চারণ করলো নামটা যেন সেটা কোনো নাম না, বরং একটা কবিতা। অয়ন স্থির দাঁড়িয়ে রইল। অঙ্গনার সাদা কুর্তি জনস্রোতের ভিড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। সে তখনও নড়েনি, দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, খালি চোখে চেয়েছিল তার দিকে। এই তো তোকে খুঁজে পেয়েছি, তোকে রেখেই চলে যেতাম, বুঝলি তো? বিশুকাকুর কথায় তার হুঁশ ফিরল। অয়ন চটজলদি একটা বাহানা দিয়ে তাড়াতাড়ি করে পরিবারের কাছে ফিরে গেল। ট্রেন যখন ধীরে ধীরে মথুরার দিকে এগিয়ে যেতে লাগলো, মাথার ভিতরে যেন কত রকম দ্বন্দ্বের ঝড় উঠতে লাগলো অয়নের। অয়নের পরিবার ততক্ষণে নিজেদের মধ্যে হট্টগোল শুরু করে দিয়েছে। কে জানলার পাশে বসবে, কার কাছে চিপসের প্যাকেট থাকবে, এই সব নিয়ে। বিশুকাকু ফের হোটেলের দাম নিয়ে ব্যবা করে চলছিল, কিন্তু সব শব্দ যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসছে অয়নের জন্য। আস্তে আস্তে রাত ঘনিয়ে এলো। সবাই লাইট অফ করে শুয়ে পড়ল। ট্রেনের সব থেকে উপরের স্লিপারে উঠে মোবাইলের ফ্ল্যাশটা জেলে অঙ্গনার দেওয়া বইটা বের করে নিল সে। তার বুকটা কেমন যেন করে উঠল খোলার আগে। সাহস করে প্রথম পাতা খুলতেই, ডিয়ার অয়ন, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে এই 3 দিন আমি কোনোদিনই ভুলতে পারবো না, হয়তো তুমিও পারবে না। তোমার কাছে একটা কথা বলার ছিল, আমি তোমায় পুরোটা সত্যি বলিনি, ক্ষমা করে দিও আমায়। আমার নাম আসলে অঙ্গনা না, আমার নাম অনুপ্রিয়া দেবনাথ। আমি একজন ডায়াগনিস্ট সোশ্যাল হারমিট। মানে আমার মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগলেও আসলে ভেতরে ভেতরে আমি সম্পর্ককে খুবই ভয় পাই। এতে তোমার কোনো দোষ নেই অয়ন। ছোটবেলায় যখন আমরা গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকতাম, তখন ক্লাস 6-এ 11 বছর বয়সে আমার নিজের জেঠু আমাকে জোর করে একটা ঘরে নিয়ে গিয়ে আমার শরীরের সব জামা কাপড় খুলে আমাকে ধর্ষণ করে। ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন, কিন্তু আমাকে জেঠু ভয় দেখাতে লাগলো যে আমি যদি কাউকে কথা বলি তাহলে সে আবার আমার সাথে এটা করবে। তাই আমি কাউকে সাহস করে বলতে পারিনি। কিন্তু তার 1 সপ্তাহ পর আবার যখন মা বাজারে গেল, সে আবার আমার সাথে। এভাবেই 6 মাস কেটে যায়। বাবা জেঠুর ভালো সম্পর্ক থাকার জন্যে কোনোদিন বলতে পারিনি মুখ খুলে, কিন্তু একদিন সাহস করে মাকে বলে দিলাম। মা সেদিন প্রথমবার আমার জন্যে সবার সাথে লড়াই করেছিল, কিন্তু আমার বাবা সে উল্টে আমারই চরিত্রের ওপর প্রশ্ন তুলেছিল যে কেন তাহলে আমি এতদিন চুপ করেছিলাম, আমার কি তাহলে ভালো লাগছিল সবটা। আরও কত কি না শুনতে হলো। তারপর থেকে বাড়িতে অনেক ঝামেলা হয়। আমার বাবা আমাকে আর আমার মাকে নিয়ে বোলপুরে চলে আসে, আর তারপর থেকেই আমাকে আর মাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা মারতে থাকে। কিন্তু আমি প্রতিবাদ করতে পারি না, জানি না কেন মনে হয় যে সেই কলঙ্কটা আজও লেগে আছে, যে কেন আমি 6 মাস চুপ করেছিলাম। তাহলে কি আমি জেঠুকে প্রশ্রয় দিয়েছিলাম? জানি না, জানতে চাইও না, মন খারাপ করো না। এগুলো তোমার সামনে হয়তো কখনোই বলতে পারতাম না, তাই এভাবে বলতে হলো। কারণ জানি না কেন তোমার সাথে থেকে আমি ওই 3 দিনে আমার সমস্ত অতীতকে ভুলে যেতে পেরেছিলাম। সত্যি বলতে আমার ওই শেষ দিনের ছাদে তোমার সাথে দেখা করতে না যাওয়ার আসল কারণ ছিল যে আমি ঠিক করেছিলাম যে আমার ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধগুলো সব খেয়ে সারা জীবনের মতো আমার রূপকথার জগতে হারিয়ে যাব আমি। কিন্তু তুমি আমার কাছে একটা
বাঁচার আলো হয়ে এসে দাঁড়ালো। থ্যাংক ইউ ফর দ্যাট এক্সপিরিয়েন্স। কিন্তু আমার নিজের উপরেই নিজের বিশ্বাস নেই। কে জানে আবার কখন এই ধরাধামের মায়া আমার জন্য দম বন্ধ করা লাগবে। তাই আমি চাইনি তোমাকে ভালোবেসে কোনো সম্পর্কে যাওয়ার। তোমাকে ভালোবাসি বলে তোমার কথা ভেবে নিজেকে আমি তোমার থেকে দূরে রাখলাম। আমাকে প্লিজ ভুল বুঝো না। সত্যি বলতে তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি এই 3 দিনে। আমাকে যেন ভুলে যেও না। সে আমি থাকি আর না থাকি, শুধু আমাদের গল্পগুলো লিখতে ভুলো না কিন্তু। ভালো থেকো, তোমার অঙ্গনা। ধীরে ধীরে বইটা বন্ধ করে তার গালের উপরের জলগুলো মুছে নিল অয়ন। কিছু প্রতিক্রিয়া না দিয়ে, কোনো কথা না ভেবে পকেট থেকে ফোনটা বার করে এয়ারপোর্টটা গুঁজে স্পটিফাই থেকে একটা বিশেষ গান সার্চ করে চোখ বুজে সেই গানের স্রোতে হারিয়ে যেতে থাকলো অয়ন। নিজেকে হারিয়ে ফেলতে লাগলো অয়ন। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প আমাদের গল্পগুলো। লিখেছেন স্বর্ণাভ মণ্ডল। অয়নের চরিত্রে ছিল প্রিয়াংশু, অঙ্গনা অঙ্কিতা, অঙ্কিতা সৌমিলি, ফ্লাইট অ্যাটেন্ডেন্স এবং ট্রেন অ্যানাউন্সমেন্ট প্রিয়া, সিকিউরিটি গার্ড অভিদেব, বিশু কাকু রুদ্র, অঙ্গনার বাবা শৈবাল, অয়নের বন্ধু সংগ্রাম এবং গল্প পাঠে ছিলাম আমি শুভদীপ। সঙের কভার গেয়েছেন নিবেদিতা দাস। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। গল্পের সমগ্র পর্ব পরিচালনায় পারমিতা মজুমদার। শেষ হলো আমাদের আজকের গল্প আমাদের গল্পগুলো। ফিরে আসবো আবার পরের গল্প নিয়ে। ততক্ষণের জন্য জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।